আচ্ছা, তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স কখন দিচ্ছ? আরে বাবা, ডিভোর্স তো দিতেই চাই, কিন্তু আমি ডিভোর্স দিতে চাইলে তো হবে না, ওকেও তো ডিভোর্স দিতে বাধ্য করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমার মাথায় একটা প্ল্যানিং আছে। এমন ভাবে খেলবো যেভাবে হোক আমি ডিভোর্সটা নিয়েই ছাড়বো। আর তাছাড়া আমার তো ভালো লাগে না ওর কাছে থাকতে, বোঝো না? আমার তো ভালো লাগে তোমার কাছে থাকতে। জানি আমি। ও ফোন দেওয়ার সময় পায় না, চলো। আচ্ছা, রিসিভ করো তো, দেখো আপদটা কি বলতেছে। হ্যালো, এই তোমার সমস্যাটা কি? ফোন যে একবার কেটে দিলাম, বুঝতে হবে যে একটা মানুষ ব্যস্ত আছে, বারবার কেন ফোন দিচ্ছ? বললাম তো মিটিং আছি আমি। তুমি কোথায়? আবার বলে আমি কোথায়? এই সময় আমি কোথায় থাকবো? আমি মিটিং এ আছি, ব্যস্ত। ফোন কেন দিচ্ছ বারবার এভাবে? ও আচ্ছা, তুমি মিটিং এ আছো। আচ্ছা শোনো না, ওই যে আমার অ্যাকাউন্টে না 10,000 টাকা দরকার ছিল, তুমি একটু দিতে পারবে এখন? দেখো, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না, একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি, ক্লায়েন্ট আমার সামনে বসে আছে। আমি এখন তোমার সঙ্গে কোনো কথা বলতে যাচ্ছি না, ফোনটা রাখো প্লিজ। বিরক্তকর। বাহ, তুমি তো অনেক ভালো অ্যাক্টিং করতে পারো। অ্যাক্টিং তো করতে হবেই, না হলে কি বিগত 6 মাস ধরে আমি তোমার সঙ্গে প্রেম করতে পারতাম এভাবে? আমার ঘরের বউ অথচ কিচ্ছু টের পাচ্ছে না, তার হাজবেন্ড অফিসে বসে এভাবে রঙ্গলীলায় ব্যস্ত, তাই না? একদম ঠিক বলছো, তোমার ওয়াইফ না একটা বোকা। এত দিন ধরে আমরা রিলেশন আছে অথচ কিচ্ছু বুঝতে পারলো না। বাহ, এই তাহলে তোমার ইম্পর্টেন্ট মিটিং না? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট মিটিং চলতেছে। এতটাই ইম্পর্টেন্ট মিটিং যে আমাকে জাস্ট 10,000 টাকা অ্যাকাউন্টে পাঠাবে এই সময়টা পর্যন্ত নেই, তাই না সাজিদ? মুরাদ, তোমার কথা একটা ভুল হচ্ছে। ও তো আমার ক্লায়েন্ট, একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমি ওকে একটা মানে পরামর্শ। আচ্ছা, এইটা তোমার ক্লায়েন্ট? হ্যাঁ, তোমার ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে এই ক্লায়েন্টের সাথে? আচ্ছা একটা কথা বলো তো, এমন কোন বস আছে যে ক্লায়েন্টকে এভাবে কোলের উপর বসিয়ে তারপর মিটিং করে? কই, আমি তো এতদিন ধরে অনেক মিটিং অ্যাটেন্ড করেছি, কখনো তো আমি এমন মিটিং দেখিনি যে বস তার ক্লায়েন্টকে কোলে নিয়ে কত সুন্দর করে জাদু সোনা মোনা বলে ডিল বোঝাচ্ছে। হ্যাঁ, আমি কি পাগল? আমাকে পাগল মনে হইতেছে তোমার? আসলে কি জানো, লাস্ট 3 মাস যাবত ধরে না কেন যেন তোমার ব্যবহার আমি চেঞ্জ পাচ্ছিলাম, কিন্তু আমি কখনো আমার মনের মধ্যে সন্দেহ আনিনি। তার কারণ একটাই, কারণ আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করতাম। কিন্তু আজকে আমি নিজের চোখে আমি যা দেখছি, দেখার পর আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার হাজবেন্ড এত জঘন্য একটা মানুষ। মোনা, মোনা তুমি ভুল বুঝতেছো, এমন কোনো কিছুই না। জাস্ট একটা অফিসিয়াল ম্যাটার, আমি ওর সঙ্গে একটু ক্লোজ ভাবে ওকে একটা ব্যাপারে আমি পরামর্শ দিচ্ছিলাম। আসলে ওকে ইমোশনাল তো, ওকে আমি কিছুক্ষণ আগে বকা দিয়েছিলাম, অনেক কান্না করছিল। শাট আপ সাজিদ, আর কত? হ্যাঁ, আমার সামনে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে দাঁড়িয়ে আছো, এখনো মিথ্যের উপর মিথ্যা কথা বলতেছো। হ্যাঁ, কি শাক দিয়ে মাছ থাকতে যাচ্ছ? লাভ নাই তো, মাছ তো আমি অনেক আগেই দেখে ফেলছি। হ্যাঁ, আমি তোমাকে যখন ফোন দিছি তখন আমি তোমার গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। আমি আজকে অনেক অনেক খুশি মনে তোমার সাথে দেখা করতে আসছিলাম, তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসছিলাম। কেন জানো? কারণ আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। ও আচ্ছা, আমি তো এইটাই এখন বুঝতে পারছি যে তুমি তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ভুলে গেছো। আজকে যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেইটা পর্যন্ত তোমার মনে নাই। তবুও আমি বাদ দিলাম যে থাক, ও অনেক ব্যস্ত থাকে, অনেক মিটিং অ্যাটেন্ড করতে হয়, ওর মনে না থাকতেই পারে, কিন্তু আমার তো আছে। তাই তো আমি অফিসে আসছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাট মাই গুডনেস, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। অবশ্য তুমি আমাকে অনেক বড় একটা গিফট দিছো। আমার এই ম্যারেজ অ্যানিভার্সারি তুমি সত্যি অনেক বড় একটা গিফট দিছো, সেটা হচ্ছে প্রতারণা। তুমি আমার সাথে এতদিন যা প্রতারণা করে আসছো, তাই না? হ্যাঁ, তুমি আমাকে বাসায় রেখে তুমি এই মেয়ের সাথে তুমি এখানে বসে নষ্টামি করতেছো। হ্যাঁ, আমি যখনই তোমাকে বলতাম যে চলো আমরা একটু ঘুরতে বেরোই, না আমার তো মিটিং আছে। যদি আমি বলতাম চলো আমরা একটু শপিং এ যাই, না মুনা আমার তো মিটিং আছে। আমি তো এখন বুঝতেছি সেই মিটিং আসলে কোন মিটিং। সেই মিটিং হচ্ছে তোমার এই গার্লফ্রেন্ডকে নিয়ে নষ্টামি করা, তাই তো?
আমি এইরকম একটা মানুষকে আমি ভালোবাসছি, এরকম একটা মানুষকে আমি এতদিন অঙ্গের মতো বিশ্বাস করতাম। হ্যাঁ, আমি মনে করতাম দুনিয়া যত যা কিছু হয়ে যাক, আমার স্বামী কখনো উল্টা পাল্টা কাজ করতে পারে না, কিন্তু আমি তো এটাই জানতাম না যে আমার স্বামী সব থেকে দুনিয়ার জঘন্যতম মানুষ। মোনা প্লিজ, মোনা তুমি এইভাবে বলো না। হ্যাঁ আমি মানছি যে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, মানে মনের অজান্তে কখন যে আমি ওর সঙ্গে একটা সম্পর্কে জড়াই যাই আমি নিজেও বুঝতে পারিনি। দেখো মোনা, ভুল তো মানুষ মাত্রই করে। আমি কথা দিচ্ছি আমি আমার ভুল শুধরে নেব। আমি আজকের পর কখনো আর ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। প্লিজ এভাবে বলো না, তুমি আমাকে মাফ করে দাও না মোনা, প্লিজ। মাফ চাইতেছো তুমি আমার কাছে? হ্যাঁ, এতটা নির্লজ্জ তুমি কবে হলে? হ্যাঁ, নিজের গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে বউয়ের কাছে ধরা খাইছো, আবার এখন মাফ চাইতেছো? তোমার কি মনে হয় তোমার মতো একটা চরিত্রহীন মানুষকে আমি মাফ করব? সাজিদ, একটা কথা কি জানো, যে কথা আছে না, কয়লা ধুলে ময়লা যায় না, পুরুষের চরিত্র ঠিক তেমনই। পুরুষের চরিত্র যখন একটা বার নষ্ট হয়ে যায় না, কোনোভাবেই সম্ভব নয় চরিত্র ঠিক করা। তুমি কি ভাবছো? হ্যাঁ, তুমি আজকে এই গার্লফ্রেন্ড নিয়ে আমার কাছে ধরা খাইছো, তোমাকে আমি মাফ করবো, তুমি পরের দিন আর একটা মেয়ে নিয়ে ফষ্টি করবা, আমি সেটা তোমাকে অ্যালাউ করবো? নেভার। শোনো, আমি আজকে এই মুহূর্তে তোমার সাথে আমি সব সম্পর্ক শেষ করলাম। আর শুধু সম্পর্কই শেষ করলাম না, মনে আছে তো? হ্যাঁ, এই এন্টায়ার অফিস এটা কিন্তু আমার, এই কোম্পানিটাও কিন্তু আমার। সো কালকে থেকে তুমি রাস্তায় বসে ভিক্ষা করবে তোমার এই গার্লফ্রেন্ডকে নিয়ে, কারণ আমি তোমার যাবতীয় যত অ্যাকাউন্ট, যত কার্ড, যা কিছু আছে সব কিছু আমি ব্লক করে দিব, যাতে করে তোমার পকেটে একটা ফুটি কড়ি পর্যন্ত না থাকে। তাহলে তুমি বুঝবা কি রেখে কিসে হাত দিছিলা। ময়লায় হাত দিছো না, এখন এই ময়লা নিয়েই থেকো, কেমন? আরেকটা কথা, তুমি যে আমার সাথে যে প্রতারণা করছো না, এটার জন্য আমি তোমার নামে কি মামলা করি জাস্ট তুমি দেখবে, কারণ তুমি তো জানোই আমার বাবার আর পাওয়ার সম্পর্কে। আর এই যে হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ।